হে আচার্য, হে মহান বিজ্ঞানী, হে দেশপ্রেমী, হে সর্বত্যাগী, হে বীর, হে জাতির শিক্ষক, লহ প্রণাম। টিম সিএসএস এর পক্ষ থেকে আমরা তোমার কাছে ভারতবাসী এবং ছাত্ররূপে চিরকৃতজ্ঞ থাকব তোমার আত্মত্যাগের জন্য। ভারতীয় রসায়নের জনক আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে সিএসএস এর প্রণাম। ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনার গঙ্গা, উচ্ছল জলহিত রঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল নায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে ভারতের প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক দক্ষিণারঞ্জন বসু তার নিজের অভিজ্ঞতা থেকে একটা মজার গল্প বলেছেন। একবার তিনি এক সভায় গিয়েছিলেন বক্তৃতা শুনতে। সভায় প্রধান অতিথি হয়ে আসবার কথা ছিল বাংলার গৌরব বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এর আগে তিনি কখনো পিসি রায়কে দেখেননি এবং তার বক্তৃতাও শোনেননি। কিন্তু সবার কাজ যথারীতি শুরু হলেও প্রধান অতিথির তখনও সভাস্থলে আসার নামগন্ধ নেই। যার বক্তৃতা শোনার জন্য এসেছেন তারই দেখা নেই, এই ছিল তার ধারণা। তাই তিনি ভিড়ের মধ্যে একজনকে জিজ্ঞেস করতেই লোকটা প্রায় ধমক দিয়ে উঠল, কি মশাই, আপনি আচার্য পিসি রায়কে জীবনে দেখেননি কখনো? ওই তো মঞ্চে বসে আছেন, আপনি কলকাতায় নতুন এসেছেন। এই বলে তিনি মঞ্চের দিকে আঙ্গুল দেখিয়ে দিলেন শীর্ণকায় জীর্ণ পোশাকধারী অতি দিনহীন দেখতে একজন মানুষকে। খড়াকৃতি কঙ্কালসার দেহ, মুখে পাকা দাড়ি, মাথায় চুল উস্কো খুস্কো, গায়ে তার একটি আধময়লা খদ্দরের কোট, পরনে ধুতি। ইনি বাংলার ডাক সাইটে বিজ্ঞানী ও বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়। দক্ষিণারঞ্জন বসুর চোখে তখন রীতিমতো গোলকধাঁধার খেলা। তার ধারণা ছিল নিশ্চয়ই এমন মস্ত বড় বিজ্ঞানীর চেহারাটাও হবে তেমনই দর্শনীয় এবং জাদরেল ধরনের। কিন্তু তার ধারণার সাথে বাস্তবের কোনো মিল খুঁজে পেলেন না। আসলেও তাই, একেবারেই সাধারণ চেহারার এক মানুষ ছিলেন বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়। তার না ছিল কোনো অহংকার, না ছিল পোশাকে কোনো অর্জন, অথচ তিনি ছিলেন বিশাল ব্যক্তিত্বের অধিকারী। বিজ্ঞানী হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন বিশ্বজুড়ে। তার সাফল্য শুধু এটুকুই নয়, তার অন্তরে ছিল প্রচণ্ড দেশপ্রেম। দেশকে জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধিশালী করে তোলার কাজে তার ছিল জীবনপণ ব্রত। তিনি বলতেন, তোমরা প্রতিজ্ঞা করো, জাতিকে বড় করে তুলবে, তোমাদের সাধনা দিয়ে জাতিকে সমৃদ্ধ করবে। বাঙালির উন্নতির জন্য তার চিন্তা ছিল একান্ত বাস্তবমুখী। শুধু উকিল, কেরানি আর ডাক্তার নিয়ে কেউ বাঁচতে পারে না। যে শিক্ষায় মেরুদণ্ডহীন গ্র্যাজুয়েট তৈরি হয়, মনুষ্যত্বের সাথে পরিচয় হয় না, যে শিক্ষা আমাদের কাজ করে খেতে শেখায় না, সেই শিক্ষার প্রয়োজন কি? তিনি সবসময় বাঙালি যুবকদের প্রতি ব্যবসা বাণিজ্য ও শিল্পে শিক্ষালাভ করার আহ্বান জানাতেন। শিক্ষক হিসাবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সশ্রদ্ধ মূল্যায়ন ছিল এরকম, এদেশে তেমন শিক্ষক মেলে কই, শুধু একজনকেই চোখে পড়ে, তিনি প্রফুল্লচন্দ্র। এই মহান বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম বাংলাদেশেরই খুলনা জেলার পাইকগাছার রাডুলি কাটিপাড়া গ্রামে 1861 সালের 2রা আগস্ট এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে। বাবা হরিশ্চন্দ্র দেশের জমিদারি দেখাশোনা করতেন, কিন্তু
লেখাপড়ার প্রতি তার ছিল প্রচণ্ড আগ্রহ। তিনি নিজের বাড়িতেই গড়ে তুলেছিলেন মস্ত বড় একটি গ্রন্থাগার। তার মায়ের নাম ছিল ভুবন মোহিনী। প্রফুল্লচন্দ্র ছিলেন 7 ভাই বোনের মধ্যে তৃতীয়। 4 বছর বয়সে গ্রামের পাঠশালায় শিক্ষাজীবন শুরু হয় তার। পাঠশালার শিক্ষাজীবন শেষ করে তিনি বাবার প্রতিষ্ঠিত ইংরেজি স্কুলে ভর্তি হন। 9 বছর বয়স পর্যন্ত সেখানেই পড়াশোনা করেন তিনি। গ্রামের পড়া শেষ হলে বাবা হরিশ্চন্দ্র ছেলের উচ্চশিক্ষা লাভের জন্য 1870 সালে সপরিবারে গ্রাম ছেড়ে কলকাতা চলে আসেন। এখানে এসে হেয়ার স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয় প্রফুল্লচন্দ্রকে। কিন্তু স্কুলের পড়া নিয়মিত চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তার। স্কুলে ভর্তি হওয়ার বছর 3 পরেই 1874 সালে তিনি কঠিন রক্ত আমাশয়ে আক্রান্ত হন। ফলে স্কুলের নিয়মিত পড়াশোনা তার 2 বছর পর্যন্ত বন্ধ থাকে। এ সময় তিনি বাড়িতেই গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেন। এরপর অসুখ কিছুটা ভালো হলে তাকে কলকাতার অ্যালবার্ট স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। এখান থেকেই তিনি 1879 সালে প্রথম বিভাগের এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইউনিভার্সিটি কলেজে ভর্তি হন। প্রফুল্লচন্দ্রের রসায়ন ও পদার্থবিজ্ঞানে পড়াশোনা করার ব্যাপারে ছিল প্রচণ্ড আগ্রহ, কিন্তু মেট্রোপলিটন কলেজে এই দুটো বিষয় পড়ানোর কোনো ব্যবস্থা ছিল না। তাই তিনি বাইরের ছাত্র হিসেবে প্রেসিডেন্সি কলেজে পদার্থ ও রসায়নশাস্ত্র পড়তে যেতেন। এই সময় প্রেসিডেন্সি কলেজের রসায়ন বিভাগের প্রধান ছিলেন ইংরেজ অধ্যাপক আলেকজান্ডার পেটলার। এই অধ্যাপক প্রফুল্লচন্দ্র মেধা ও আগ্রহ দেখে তাকে খুবই স্নেহ করতেন। 1881 সালে প্রফুল্লচন্দ্র এফএস পাস করে প্রেসিডেন্সি কলেজে বিএ ক্লাসে বি কোর্সে ভর্তি হন। সেখানে বি কোর্স ছিল কেবল বিজ্ঞানের ছাত্রদের জন্য নির্ধারিত। 1882 সালে প্রফুল্লচন্দ্র মাত্র 21 বছর বয়সে বাংলাদেশ মধ্যে সর্বপ্রথম ইংল্যান্ডের এডেনবরি বিশ্ববিদ্যালয় গিলক্রাইস্ট স্কলারশিপ নিয়ে বিদেশে যাত্রা করেন। এখান থেকে তিনি 1884 সালে কৃতিত্বের সাথে বিএসসি পাশ করেন। 1887 সালে অজৈব রসায়নে ডিএসসি ডিগ্রি এবং ওই বিশ্ববিদ্যালয়ে হোপ পুরস্কার লাভ করেন। বিদেশের শিক্ষা সমাপ্ত হয়ে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন 1888 সালে। দেশে ফিরে তিনি প্রেসিডেন্সি কলেজে রসায়নশাস্ত্রের অধ্যাপক হিসেবে যোগ দেন। এই সময় কলেজের আরও একজন কৃতি বঙ্গসন্তান অধ্যাপনা করতেন। তিনি হলেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। প্রফুল্লচন্দ্র অধ্যাপনায় পাশাপাশি গবেষণার কাজও চালিয়ে যেতে থাকেন। 1895 সালে তিনি পারদ ও নাইট্রিক অ্যাসিড নিয়ে গবেষণা করতে করতে মার্কিউরাস নাইট্রিক আবিষ্কার করেন। ফলে বিজ্ঞানী হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে সর্বত্র। 1911 সালে তিনি বিভাগীয় প্রধান এবং অধ্যাপক পদে উন্নীত হন। অবসর গ্রহণের পর 1916 সাল থেকে 1936 সাল পর্যন্ত বিজ্ঞান কলেজের রসায়ন বিভাগের পালিত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1894 সালে ঘি ও সরিষার তেলের মতো দুটো স্নেহজাতীয় খাদ্যদ্রব্যে কী পরিমাণ ভেজাল পদার্থ মেশানো হয়ে থাকে সেটা রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করে এদেশের রসায়ন শাস্ত্রে গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেন। লেবুর রস বিশ্লেষণ করেন সাইট্রিক অ্যাসিড, গবাদি পশুর হাড় থেকে ফসফেট অফ সোডা ও সুপার ফসফেট অফ লাইম এবং পারদের ওপর অ্যাসিডের ক্রিয়ার মাধ্যমে মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কার তার জীবনের এক অবিস্মরণীয় কীর্তি। প্রফুল্লচন্দ্রের অন্তরে ছিল প্রচণ্ড দেশপ্রেম। বিজ্ঞান সাধনার মাধ্যমে বাঙালি জাতির কোনো উন্নতি সাধন করা যায় কি না এটা ছিল তার একান্ত ব্রত। তিনি সর্বদাই বলতেন, যদি দেশি ভেষজ ব্যবহার করে কোনো শিল্প কারখানা গড়ে তোলা যায় তাতে করে দেশ ওষুধ ও রাসায়নিক দ্রব্য সামগ্রীতে স্বয়ংসম্পূর্ণ হবে। এছাড়া দেশের বহু বেকার যুবকেরও কর্মসংস্থান হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই তিনি মাত্র 800 টাকা মূলধন নিয়ে 1901 সালে রাসায়নিক দ্রব্য ও ওষুধ তৈরি কারখানা বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন। এটাই পরে এক বিশাল শিল্প কারখানায় রূপান্তরিত হয়। প্রফুল্লচন্দ্র ব্যক্তি জীবনের প্রতি ছিলেন একান্তই উদাসীন। তিনি কর্মব্যস্ত থাকার কারণে জীবনে কখনো সংসার পাতার কথা মনেও করতে পারেননি। তিনি ছিলেন চিরকুমার। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার নিজের গড়া প্রতিষ্ঠানে গবেষণা পরিচালনা ও তার উন্নতির ব্যাপারেই মগ্ন ছিলেন। 1924 সালে তার অর্থ সাহায্য ও উদ্যোগে ইন্ডিয়া কেমিক্যাল সোসাইটি স্থাপিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন শাস্ত্র বিভাগের উন্নতির জন্য তিনি 2 লাখ টাকা দান করেন। এছাড়া নানা উন্নয়নমূলক কাজেও ব্যয় করেন প্রচুর অর্থ।
1924 থেকে 1944 সাল পর্যন্ত তিনি যাদবপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। 1931 সালে তিনি মিউনিক শহরে ডয়টাসে একাডেমির ও 1943 সালে লন্ডন কেমিক্যাল সোসাইটির সভ্য নির্বাচিত হন। এছাড়া 1910 সালে অনুষ্ঠিত ভারতীয় বিজ্ঞান সভারও মূল সভাপতির দায়িত্ব পালন করেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থসমূহ লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ আ বেঙ্গলি কেমিস্ট, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, প্রথম খণ্ড 1902, দ্বিতীয় খণ্ড 1909, মস্তিষ্ক ও তার অপব্যবহার এবং অন্য সমস্যার বাঙালির পরাজয় ও তার প্রতিকার এবং আত্মচরিত রচনা করেন। 1911 সালে তিনি ব্রিটিশ সরকার কর্তৃক CIC এবং 1920 সালে নাইট উপাধিতে ভূষিত হন। স্বদেশবাসী কর্তৃক আচার্য উপাধিতে ভূষিত হন তিনি। ইতিহাস, ইংরেজি ও বাংলা সাহিত্যের প্রতি ছিল তার প্রবল অনুরাগ। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা প্রবর্তনে তিনি পক্ষপাতী ছিলেন। ইংরেজি ও বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক বহু মূল্যবান প্রবন্ধ প্রকাশ করেন তিনি তার জীবদ্দশায়। সমাজ সংস্কারের প্রতিও ছিল তার প্রবল আগ্রহ। তিনি ছিলেন চিরকুমার ও ব্রাহ্ম ধর্মাবলম্বী। হিন্দু সমাজের জাতিভেদ, বাল্যবিবাহ ও পণ প্রথার ঘোর বিরোধী ছিলেন তিনি। বাঙালিদের ব্যবসা বাণিজ্য ও শিল্পোন্নতি বিধানের তিনি ছিলেন একনিষ্ঠ পৃষ্ঠপোষক। অসহযোগ আন্দোলনের সময় 1921 সালে তিনি গান্ধীজির ভক্ত হন এবং তার খদ্দর প্রচারের একজন প্রধান উদ্যোক্তা হয়ে ওঠেন। এই মহান কর্মী পুরুষ, বাঙালির গৌরব প্রফুল্লচন্দ্রের প্রয়াণ হয় 1944 সালের 16 জুন।